ঠিক 1 বছর আগে এই জায়গাটায় একজন হুজুর বেশি সার্জেন্ট, আই মিন দাড়িওয়ালা সার্জেন্ট, দেখেই মনে হচ্ছিল মুসলিম, আমার আটকায় আমার কাগজগুলো চাই, দিলাম, কাগজের সব কিছু ঠিক ছিল, ছাইড়া দিবে এমন অবস্থা। সে আমার বললো কি আমার নাকি যে এই নাম্বার প্লেটের যে কাগজটা এটা ইংলিশে ছিল, সো এটা থাকার কারণে সে আমার বলতেছে কি আপনার নামে মামলা হবে। আমি বললাম আঙ্কেল আমি তো জানি না এটা যে বাংলায় লিখতে হয়, আমি আপনার থেকেই জানলাম যে এটা বাংলায় লিখতে হয়। আমি সরি, আমি আমার 2 মিনিট সময় দেন, আপনি গাড়ি থাকি জায়গায়, আমি যা ওই জায়গা থেকে ফটোকপি করে মানে কি টাইপিং করে আর লেমিটিং করে নিয়ে আসি বলে সে বললো যে না না এটা তো এখন করা যাবে না। আমি বলি আমি তো জানতাম না, আমি এখন কইরা নেই, যেহেতু এটা আমার ভুল, আমি চাই না ভুলভাবে গাড়ি চালাইতে, না এটা করা যাবে না, তোমার নামে মামলাই হবে। আনফর্চুনেটলি তার থেকে আমি 50 টাকা দিয়ে আমি সে জায়গা থেকে বেরোই, যেমনি হোক বেরোইছি। হ্যাঁ এটা কি মুতার জায়গা কাকা? সিএনজি রাই কেন মুতাছে? সেটা ছিল শেখ হাসিনার আমলে। ঠিক এই জায়গাটাতে কালকে রাতের বেলা আর্মি চেকপোস্ট বসছিল, বসার পরে দেখেন ভাই আমি একটা হাইড্রোলিক হর্ন লাগাইছি, এই যে আমার হর্নটা এই জায়গাতে। এরপর হচ্ছে শীতের কারণে কুয়াশার কারণে এই যে ফগ লাইট লাগাইছি। এই জায়গায় যখন আর্মিগুলো দাঁড়ায় ছিল ওদের নেতৃত্বে ছিল, মানে ওরা একজন সার্জেন্ট নিয়ে রাখছিল যে সার্জেন্টের মাধ্যমে মামলা দিবে, আর বাকি সব আর্মি ছিল। আমার গাড়িটা আর্মি থামানোর পরে আমি তারে বললাম কি যে আঙ্কেল আমার কাগজপত্র সব আছে, আমি দেখাইতেছি। সো আর্মিটা আমার ওই সার্জেন্টের হাতে হস্তান্তর করে দিল, আর ও আরেকটা গাড়ি দেখতেছে আর্মি। সো আমি জানি আমার কাগজপত্র সব ঠিক আছে, আর আমি ভয় পাইতেছিলাম যে আমার এই যে হাইড্রোলিক হর্ন আর এই ফগ লাইটের কারণে কি আমার আটকায় দেয়। যাই হোক আল্লাহর কি অশেষ রহমতের কারণে সার্জেন্ট আমার কাগজ দেখলো, দেখা বলতেছে যে আপনার তো কাগজের মেয়াদ মে মাসেই শেষ। আই মিন ওই যে স্মার্ট কার্ডের যে একটা মেয়াদ দেয় না, আমি ওটা জানি 1 বছর, কিন্তু দেখলাম কি ওটা মাত্র 4 মাস করে নাকি দেয়। পরে আমি ওনারে আস্তে করে বললাম যে আঙ্কেল আমি জানতাম না, আমি ভাবছিলাম যেটা 1 বছর মেয়াদ থাকে, এটা যে মেয়াদ শেষ হয়ে গেছে আমি জানি না। এখন সার্জেন্ট আমার ঠিক আস্তে করেই বলতেছে যে ভাই সব কাগজ ঠিক আছে, আপনার সমস্যা নাই, আপনি চলে যান, আর হচ্ছে এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলেন। আমি আল্লাহর অশেষ রহমতে ওই জায়গা থেকে বেরোলাম। মামলা খাইলে 5,000 টাকার মামলা খাইতাম। এটা হচ্ছে ইউনূস সরকারের আমলে, আই মিন গণ অভ্যুত্থানের পরের পুলিশের ক্যারেক্টার। সে কিন্তু চাইলে আমার মামলা দিতে পারতো, অথবা আর্মিরে বলতে পারতো, আর্মি কী করতো আমার শাস্তি দিতে পারতো, জায়গায় দাঁড় করায় রাখতে পারতো, বা যে কোনো ধরনের কোনো কিছু বিপদ হইতে পারতো আমার। আমি এক প্রকার বাইচা গেলাম। এর জন্য অশেষ ধন্যবাদ ওই সার্জেন্টকে যে আমাকে বুঝায়া পাঠানো হয়েছে, এর জন্য থ্যাংক ইউ। এরপরে শেখ হাসিনার আমলে রাস্তাঘাটে যে গর্তগুলো থাকতো না, এই যে এই জায়গায় আশেপাশে সব জায়গায় গর্ত থাকতো, গর্ত এখানে নাই অবশ্য, যে জায়গা থেকে আসছি মাত্র ওই জায়গায় গর্ত ছিল, ওই গর্তগুলো থাকতো। আমি দেখতাম কি যে সিটি কর্পোরেশন লোক আইসা ঠিক 2 দিন পরই ওই গর্তগুলো ফিল আপ করে দিয়ে যেত, মানে কি কাজ করে দিয়ে যেত। এই সরকার আসার পর থেকে আমি দেখতেছি যে রাস্তা নষ্ট হইতেছে, তো হইতেই আছে, কোনো ঠিক করার নাম নাই, ওই অবস্থায় আমরা গাড়ি চালাইতেছি। এরপরে আরও একটা ছোটো কাহিনী বলি। আমি যে অফিসে কাজ করি, অফিসে নিচে একজন সিকিউরিটি আছে, খুবই ভালো। ওর হচ্ছে 1 বছরের বা 2 বছরের একটা ছেলে সন্তান আছে, ও হচ্ছে হিন্দু। আমি ওর এলাকার নাম বলবো না, ওরও নাম বলবো না, ওর চেহারাও দেখাবো না, কিছু পারপাসের কারণে ওর বিপদ হতে পারে। ওর পৈতৃক সম্পত্তি ছিল 1 বছরের, মানে পৈতৃক সম্পত্তি ছিল ওর বাবার দাদার আমলে 1% একটা জায়গা। ওর বাবা কি করছে, ওই 1% জায়গার মধ্যে ওই সিকিউরিটির বাবা বলছে যে বাবা 1% জায়গা কিনে লোন টোন করে কিনা ওইটার মধ্যে আস্তে করে আমি বাইচা থাকতে থাকে তোদের, আমার নাতিপতির, তোদের সবার একটা বাড়ি করে দেওয়া যায়, 1 তলা 2 তলা একটা বিল্ডিং করে দেওয়া যায়, অ্যাটলিস্ট তোরা থাকতে পারবি। ওই হিসাব করে তারা কী করছে, 30 লাখ টাকা লোন নিছে। লোন নিয়ে 27 লাখ টাকা দিয়ে 1% জমি কিনছে ওটার পাশেই। জমি কিনায় কী করছে যে ওর বাবা হচ্ছে এই যে 1 বাচ্চা জামাই বউ আর হচ্ছে ওই নিজেরা, মানে ওর বাবা মা, এই 3 জন কী করছে সবাই মিলে কাজ করা শুরু করছে। আর ওই ছেলেটা হচ্ছে 2 জায়গায় সিকিউরিটি চাকরি করে, কারণ 12,000 20,000 25,000 টাকা কামাইতে পারে।
সিকিউরিটি চাকরি করে 2 জায়গায়। ওই 25,000 টাকা দিয়ে মনে হয় প্রত্যেক মাসে মাসে লোন টানে, 20,000 টাকা করে লোন দেয়। আর ওর বাবা কী করতেছে, বাবা করতেছে কি যে পুরো সংসারটা চালাইতেছে, খাবার দাবার বাড়ি ভাড়া থেকে শুরু করে 2 সন্তানের খরচ, নাতির খরচ, ঘরের ভাড়া, নিজেকে খাবার খরচ সব কিছু মিলায় তার বাবা চালাইতেছে। এইভাবে ওরা চলতেছিল। ওনার কি 5 মাস 6 মাস কিস্তি টানছে। টানার পরে ঠিক 2 দিন আগে দেখি ওর মন খারাপ। আমি কি হয়েছে, মন খারাপ কেন, আমার কিছু বলে নাই। দেখলাম কি ও 2 দিনের ছুটি নিল, ওরা আমি দেখলাম না। পরে ফোন দিলাম যে ভাইয়া তোমার কী অবস্থা, কেমন আছো, তুমি আসো নাই কেন? তখন আমার বলতেছে স্যার এরকম এরকম, আমি 100 জায়গা কিনছি, এখন বিএনপির লোকরা এসে ওটা দখল করতে চাইতেছে। পরে বললাম যে দখল করতে চায় কত টাকা দিতে বলে, তার মানে ওর প্রত্যেক সম্পত্তির 1% আর ওর কেনা 1%, 2% জায়গা, ওরা বলতেছে 40 লাখ টাকা দিবে। এর প্রতি তো মারধর করতেই গেছে। তখন আমি ওরা বললাম কি যে বাবা তুমি হচ্ছে যদি ওদের জায়গাটা না দাও ওরা তোমার টাকা দিবে না, ওরা দখল করে নিয়ে যাবে। আর ওরা চাবি কি যে ইলেকশন হওয়ার আগেই এই জায়গাটা তোমাতে যেমনি হোক দখল করে হোক। এর জন্য যদি টাকা দিয়ে দখল করতে হয় টাকা দিয়ে দখল করবে, আর যদি ক্ষমতার জোরে দখল করতে হয় ওইটাও করবে। এমন হইতে পারে তুমি টাকাও না পাইতে পারো। তুমি ওর থেকে কিছু টাকা বাড়ায়া বলো যে আমার এরকম এরকম কেনা পড়ছে, টাকা বাড়ায় জায়গাটা বিক্রি করে ফেলাও। তো না, আমরা বললো না স্যার চেষ্টা করি। পরে আমি ওরা বললাম যে তোমাদের পক্ষে কিন্তু খাওয়া দাওয়াই অনেক কষ্ট হইতেছে, এর মধ্যে এই যে মামলা টামলা চালাই বা ওদের সাথে যুদ্ধ করবা তোমাদের পক্ষে সম্ভব না। ঠিকই কালকে আসছে 2 দিন ছুটি কাটায়, ও আইসা বলতেছে স্যার আপনি যেটা বলছেন ওইটাই ঠিক বলছেন। আমি বলছি কী হয়েছে? তো ওরা 42 লাখ টাকা দিছে 2% জমির জন্য। তার মানে ওরা ও ন্যায্য মূল্যও পায় না। ন্যায্য মূল্য হচ্ছে ও যদি 27 লাখ টাকা দিয়ে 1% জমি কিনা থাকে তাহলে 2% জমির দাম হচ্ছে 54 লাখ টাকা। মানে নর্মালি একদম বাজার মূল্য, কোনো লাভ ছাড়াই। এর মধ্যে লোন তো টানতেই আছে। কিন্তু ও ওটা দিতে বাধ্য হয়েছে, ওদের সাথে পারবে না। এর মধ্যেও বলতেছে যে আমার বাবা না খায় আছে, মা অসুস্থ হয়ে গেছে, এইসব কাহিনীর পরে আমি বললাম যে থাক ভাই, অ্যাটলিস্ট কপাল ভালো যে টাকা পাইছে। এখন আমার কথা হইলো যে বিএনপি ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ মাত্র গেছে। আর এই মাত্র খবর দেখা শুরু করছি যে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বিএনপি ছেলেরা আওয়ামী লীগের জায়গায় চাঁদাবাজি করতেছে। বাসের থেকে, ট্রাকের থেকে, সিএনজি থেকে, স্ট্যান্ড থেকে, সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে। এটা আমার নিজের চোখে দেখা। আমি বিএনপির বিরোধিতা করতেছি না, কিন্তু গুটি সংখ্যক নেতাকর্মীদের কারণে এই বিএনপির নাম খারাপ হচ্ছে। যে 2 বছর সময় চেয়েছে এই ইউনূস সরকার, আমরা কিন্তু ওই সময়টা তাদের দিতেছি না, মানে বিএনপিরা কিন্তু দিতেছে না। আর আমরা সাধারণ মানুষরাও অতিরিক্ত করতেছি, তারা সুযোগও দিতেছি না। এইসব করলে লাভ হইল কি? তাহলে আমরা এত কষ্ট কইরা স্বৈরাচারী সরকার বাদ দিয়া আরেক স্বৈরাচারী সরকারে ক্ষমতায় না দিলাম। এরপরে হচ্ছে কি যে পুলিশের ব্যাপারটা, যেটা আমি বললাম 2 পুলিশের কাহিনী। এক পুলিশের রোজার মাসে এই কাহিনী করলো একদম ভর দুপুরবেলা, আরেক পুলিশ কালকে রাতে আমি দেখলাম। আমি বলি কি ভাই দেখেন, আমি আমার বাপদাদার থেকে, আমার দাদার থেকে আমার আব্বা কিছুটা হইলো স্বভাব চরিত্র পাইছে, এবং আব্বার থেকেও আমি কিছু স্বভাব চরিত্র পাইছি, এবং আমার সন্তান আমার থেকে কিছু স্বভাব চরিত্র পাবে। কারণ আমি হিসাব করে দেখলাম কি, যদি আমাদের স্বভাব যদি আমরা চেঞ্জ না করি, এরকমই থাকি, তাহলে হচ্ছে 6 জেনারেশন পার করতে হবে আমাদের এই স্বভাব চরিত্র, মানে এইসব ক্যারেক্টার চেঞ্জ করার জন্য। এই যে লুইটা পুইটা খাওয়ার ক্যারেক্টার, তারপর সমাজে যেমন চলে এদিক ওদিকে ময়লা ফেলানো, নিজের দেশকে যত্ন না করা, আমরা চাইলেও পারবো না। কারণ কি জানেন, আমাদের স্বভাব ওরকম হয়ে গেছে। তাহলে আমি যদি গড় বয়স ধরি 60 বছর, তাহলে 6 জেনারেশন, 6 6 36, 360 বছর লাগবে হচ্ছে শুধু আমাদের সামাজিকতাটা এবং আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে। 360 বছর লাগবে আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে। এরকম রাস্তাঘাটে পার্কিং, রং ওয়েতে আসা, যেহেতু আমি বাইক চালাই আমি ওই বাইকের হিসাব করেই বলতেছি, 360 বছর লাগবে। এখন ওই জেনারেশন চেঞ্জ করা এতটা সহজ না, এটা খুবই চ্যালেঞ্জিং। 360 বছরে আপনি সর্বোচ্চ গেলে 150 বছর কমায় 210 বছরে আনতে পারবেন, কিন্তু 360 বছরে আপনি 1 বছর কখনোই চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও কোনো বড় বড় নেতাকর্মীরা, যে কোনো দলেরই নেতাকর্মীরা দেখতেছে, বলবো যে আপনাদের স্বভাব চরিত্র চেঞ্জ করেন। আপনারা 15 বছর ক্ষমতায় আছিলেন না বিদায়, এর মানে এই না যে
এখন আইসাই আপনি, তাহলে তো আমি ধরে নিব কি যে 15 বছর ক্ষমতা ছিল না, একদম পলায় টলায় আসিল, কিছু জমা সরি কিছু জমাইতে নমাইতে পারে নাই টাকা পয়সা। যেমন আমার ফ্যামিলির অনেকেই বিএনপি করে, তারা কিভাবে চলছে আমি জানি। নিজের বাসায় ঘুমাইতে পারে নাই 15 বছর, কোনোদিন মাস্ক ছাড়া রাস্তায় বেরোতে পারে নাই। এখন তারা মাস্ক ছাড়া বেরোতে পারতেছে, শান্তির নিঃশ্বাস পালাইতেছে। এটা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার তাদের, যে আল্লাহর অশেষ রহমতের কারণে আমরা আগের জায়গায় ফিরেও আসছি, অ্যাটলিস্ট ফ্যামিলিরে সময় দিতে পারতেছি, নিজের বাসায় ঘুমাইতে পারতেছি। কিন্তু না, তারা যে পরিমাণ জুলুম শুরু করছে মানুষের উপর, বেশি দিন থাকবে না। আপনারা এই ক্যারেক্টারগুলো চেঞ্জ করেন, যারা বড় বড় নেতা আছে এই ছোট ছোট পাতি নেতাদের ক্যারেক্টারগুলো চেঞ্জ করান, আদারওয়াইজ আপনাদের কোনো অস্তিত্বও থাকবে না। এটা আমি ঠেট দিতেছি না, এটা ওই উপরওয়ালার কাছ থেকেই আসবে। যেমন শেখ হাসিনারে, মানে ও গদি ছাড়ার আগ পর্যন্ত আমরা কেউ চিন্তা করি নাই ও নাকি গদি ছাড়া দিবে, কিন্তু আল্লাহ ওই পর্যায়ে নিয়েই গেছে বাবু, ওই পর্যায়ে আল্লাহ নিয়ে গেছে। আর ওর মতো এত ক্ষমতাশালী সরকার 5 মিনিটও লাগে না এই গদি ছাড়তে। তো আমি বলবো যে মানুষের উপর জুলুম কমান। আমি একটা জিনিস দেখছি কি, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কখনো সাধারণ মানুষ মানে গরিব মানুষের উপর জুলুম করে নাই। ওরা কি করছে, ওই বড় বড় মাথা থেকে যদি কোনো টাকা পয়সা খায়া থাকে, বড় বড় মাথা থেকে খাইছে, যদি কোনো জুলুম করে থাকে, এই কিছু অসাধু পুলিশ সদস্য ছিল, তারাও সাধারণ মানুষের উপর মিথ্যা মামলা টামলা দিয়া জুলুম করছে। কিন্তু বিএনপিওয়ালারা যা দেখতেছি যে এখন একটা রিক্সাওয়ালাও বড় নেতা বিএনপির, দেখলাম যে সাধারণ সম্পাদক, আমি তো এইসব জানিও না, যুগ্ম হয় বা কি জানি, ওরা বড় বড় নেতা। এখন ওদের হাতে যদি ক্ষমতা যায়, আল্লাহ বুঝেন যে আমরা কোন পর্যায়ে যাব, আমরা যে সাধারণ মানুষগুলো কোন পর্যায়ে যায় দাঁড়াবো। ওদের হাতে যদি ক্ষমতা যায়, এরকম মানুষদের হাতে যদি ক্ষমতা যায়, আমি রিক্সাওয়ালারা ছোটো করতেছি না, কিন্তু তাদের মন মানসিকতাটা ছোটো করতেছি যারা এইসব রাজনীতি করে টাকা পয়সা কামানোর জন্য। এবার আরেকটা কথা বলি, যে চাকরি করে, চাকরিযুক্ত মানুষ কখনো রাজনীতি সঠিকভাবে করতে পারবে না। কারণ কি, তার চাকরি করে খাইতে হবে। চাকরি করতে হলে যে সময়টা 8 ঘন্টা 9 ঘন্টা অফিসে দিতে হয়, ওই সময়টা সে বাইরে দিতে পারবে না, মানে রাজনৈতিক ব্যক্তিগণ দিতে পারবে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ব্যবসায়ী, যারা সঠিকভাবে ব্যবসা করে তারা কখনো মানুষের উপর জুলুম করে খাইতে পারবে না, আর হচ্ছে কিছু কিছু মানুষ আছে যে রাজনীতিটারই পেশা বানায় ফেলেছে, মানে রাজনীতি দিয়েই তাদের সংসার চালায়, রাজনীতি দিয়েই দেখবেন কি তারাই হচ্ছে মানুষের উপর জুলুম করে। সো এরকম মানুষ নেন যারা শিক্ষিত, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যারা চাকরি করে, সুশীল সমাজে বসবাস করে, ওই সব মানুষদের আপনাদের রাজনীতির মধ্যে ভিড়ান, তাহলে আপনাদের রাজনীতিটা কী হবে জানেন, অনেক উপরে উঠা যাবে। আমি বিএনপিদের বলতেছি, তারা যা শুরু করছে মানুষের উপর জুলুম, এটা কাম্য নয়। আমার মনে হয় কি, ইলেকশনের আগ পর্যন্ত যদি এই সব চলতেই থাকে, ওদের অত্যাচার যদি বাইরেই থাকে, আপনারা মানুষের ভোট পাবেন না। আর এবার ওই ভোট হবে না যে খালি বিএনপি আর আওয়ামী লীগ, এবার কিন্তু সাধারণ মানুষের চোখ খুলে গেছে, তারা এখন সবই বুঝে। আর বুঝলেও মানে ওই ভয়টা নাই এখন তাদের মধ্যে। সো আমি বলবো যে এইসব চেঞ্জ করতে হবে, সাধারণ মানুষের উপর জুলুম কমাইতে হবে। আর আমরা যারা সাধারণ আছি তাদের উপর লক্ষ্য রেখে আপনাদের আগে বাড়তে হবে, তারা কিভাবে ভালো থাকবে ওই হিসাব করতে হবে। এই যে যারা যে এখন আমার মনে হয় কি, যারা এই যে সার্জেন্টগুলো আছে এখন কাজ করতেছে, একদম সঠিকভাবে কাজ করতেছে। আই হোপ বুঝতে পারছেন সবাই আমি কি বলতে চাচ্ছি। আমি শেষ কথা বলে যাচ্ছি, আমি কোনো ধর্ম, রাজনীতি এইসব নিয়ে এই ব্যাপারে কোনো কথা বলি না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আমার মনের কথাগুলো বললাম, তাও ব্যাখ্যা দিয়া, উদাহরণ দিয়া, যে এই জিনিসগুলো আমার মধ্যে হয়েছে, আমার সাথে হইতাছে। আমি কোনো দলও করি না, আমি কোনো রাজনীতিও করি না, আমি একজন ধর্মভীরু সাধারণ মানুষ। আমি সাধারণভাবেই কথাবার্তা বলি, সাধারণ মানুষের কথাই বলি। সো আপনারাও বিবেচনায় রাখবেন যে সঠিক মানুষকে এত বড় দায়ভারটা দিবেন। বিএনপির হাতে এখনও সময় আছে শুধরানোর, বাকিটা তাদের উপর ডিপেন্ড করে তারা কি করবে। তারা যদি এই 2 বছরই চায় তাহলে এই 2 বছর, আর তারা যদি চায় পরের ইলেকশনে জিতা আরও 5 বছর থাকতে, তারা ওইটাও পারবে চাইলে। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।